সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমেদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। এর এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ সম্পর্কে, আচরণের অধ্যায়ের উপর আরো কিছু বিষয় সম্পর্কে, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। আজকে শিখন ফল মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আমরা গত ক্লাসে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সূচি তৈরিকরণ সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা এদের এই রেখা অঙ্কন এবং এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সূচির মাধ্যমে সূচি তৈরিকরণ শিখেছি, কিভাবে দ্রব্যের বিভিন্ন একক থেকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বের করা হয় সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আমরা প্রথমেই আমরা গত ক্লাসে জেনেছি মোট উপযোগ বলতে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন একক ভোগের ফলে মোট যে পরিমাণ উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় মোট উপযোগ। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে 5টি লিচু বুক করা হয়, 6টি লিচু বুক করা হয়েছে। 6টি লিচু ওর মোট উপযোগ হচ্ছে প্রথম একক থেকে 4 এবং প্রথম এবং দ্বিতীয় একক থেকে মোট উপযোগ হচ্ছে 60 টাকার সমান। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি এককের সমষ্টি হচ্ছে 9 টাকার সমান উপযোগ, অর্থাৎ 9 ইউটিল। এভাবে আমরা ষষ্ঠ একক পর্যন্ত মোট উপযোগ এখানে তুলে ধরা হয়েছে। আমরা গত ক্লাসে শিখেছি এই মোট উপযোগ থেকে কিভাবে প্রান্তিক উপযোগ বের করা যায়। যেমন এখানে প্রথম একক থেকে আমরা জানি প্রান্তিক উপযোগ মানে হচ্ছে সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয় প্রান্তিক উপযোগ। আবার এভাবেও বলা যায় যে অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের পরিমাণ কি বলা হয় প্রান্তিক উপযোগ। আমরা এটাও জেনেছি যে প্রথম একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাথমিক উপযোগ। আবার যখন উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংখ্যাগত উপযোগ, এবং যখন উপযোগকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় পর্যায়গত উপযোগ। আর সর্বশেষ একক বা অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেই পরিমাণকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখন আমরা খুব সহজেই কিন্তু এখানে সূচির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে প্রান্তিক উপযোগ মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা যায়। যেমন প্রথম একক থেকে মোট উপযোগ যা প্রান্তিক উপযোগ ঠিক তাই হবে। দ্বিতীয় অর্থাৎ দুটি পণ্যের মোট উপযোগ হচ্ছে 7 ইউটিল। তাহলে এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে কত, অর্থাৎ অতিরিক্ত আরো এক একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে এই 7 থেকে 4, অর্থাৎ প্রথম একক বাদ দিতে হবে, বাদ দিলে পাওয়া যাচ্ছে 3, অর্থাৎ এই 3 ইউটিল হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতিরিক্ত আরো এক একক দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 3 একক।
এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আর যখন আমরা 4 এবং 3 প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ 4 ইউটিল, দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ 3 ইউটিল, যখন আমরা এই 4 এবং 3 দুটো যোগ করে পাবো 7 ইউটিল, এটি হচ্ছে মোট উপযোগ। এভাবে শিক্ষার্থীরা খুব সহজে মোট উপযোগ থেকে আমরা প্রান্তিক উপযোগ বের করতে পারি। যেমন আরো এক একক অর্থাৎ তৃতীয় একক থেকে প্রাপ্ত অর্থাৎ 3টি পণ্য থেকে 3টি লিচু থেকে মোট উপযোগের পরিমাণ হচ্ছে 9 ইউটিল। এক্ষেত্রে তৃতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 9 থেকে 7, অর্থাৎ আগের টোটালটা ঠিক বাদ দিতে হবে, বাদ দিলে পাওয়া যাচ্ছে কত 2। এভাবেই আমরা অতিরিক্ত এক এককের প্রান্তিক উপযোগ সহজে বের করতে পারি। এটি হচ্ছে প্রান্তিক উপযোগ। আবার প্রান্তিক উপযোগগুলো যোগ করে কিন্তু পাওয়া যাচ্ছে মোট উপযোগ। যেমন 4, 3, 7, 8, 9, এখানে 3টি পণ্যের মোট উপযোগ হচ্ছে 9 ইউটিল। আবার 4 এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 4 একক অর্থাৎ 4টি পণ্য ভোগ করে মোট উপযোগ পাওয়া যায় 10 ইউটিল। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 10 মাইনাস অর্থাৎ 9 সমান 1, অর্থাৎ এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ হচ্ছে 1। পঞ্চম এককের প্রান্তিক উপযোগ হচ্ছে 10 মাইনাস 10 সমান সমান 0, অর্থাৎ পঞ্চম একক থেকে কোনো অতিরিক্ত উপযোগ পাওয়া যায়নি, অর্থাৎ 0। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 0। ষষ্ঠ এককের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে মোট উপযোগ 10 ইউটিল থেকে হ্রাস পেয়ে 9 ইউটিল হয়েছে। ফলে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ দাঁড়াচ্ছে অর্থাৎ 9 মাইনাস 10 সমান সমান -1। তাহলে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে প্রান্তিক উপযোগ কিন্তু কমে 0 তারপরে ঋণাত্মক হয়ে যাচ্ছে। মোট উপযোগ আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ তারপর আবার হ্রাস পেতে থাকে। এভাবে আমরা শিক্ষার্থীরা তোমরা সহজেই এই মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করতে পারবে। এরকম একটি সূচি উদ্দীপক আকারে দেওয়া থাকতে পারে, তা থেকে তোমাদের হয়তো বলা থাকবে যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করো, আবার হয়তো প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে মোট উপযোগ বের করো। তাহলে সহজেই আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করতে পারবো। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো তোমরা খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসবে, প্রয়োগ বা উচ্চতর দক্ষতার মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে। আজকে আমরা রেখা অঙ্কন অর্থাৎ মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন শিখবো। তার আগে আমাদের রেখা সম্পর্কে কিছু ধারণা থাকা দরকার। সেই জন্য আমি এরকম একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে আমাদের এটি হচ্ছে এক্স এক্স রেখা আর এটি হচ্ছে ওয়াই ওয়াই রেখা। অর্থাৎ এক্স এক্স রেখাকে এই রেখাকে বলা হয় ভূমি অক্ষ বা আনুভূমিক অক্ষ, আর ওয়াই ওয়াই অক্ষ এটাকে বলা হয় লম্ব অক্ষ, উল্লম্ব অক্ষ। এখানে মানের ক্ষেত্রে একটু ভিন্নতা নির্দেশ করে। যেমন তোমরা খেয়াল করো, এই ভূমি অক্ষের 2 ধরনের মান এখানে বসানো হয়েছে। অর্থাৎ ভূমি অক্ষের এই কেন্দ্রবিন্দু হচ্ছে 0, এখান থেকে শুরু। এই কেন্দ্রবিন্দু থেকে ভূমি অক্ষের এই অংশে ধনাত্মক মান নির্দেশ করে, আর ভূমি অক্ষের এই অংশে ঋণাত্মক মান নির্দেশ করে। আমরা যখন চিত্র অঙ্কন করব তখন আমাদের ধনাত্মক মানগুলি ভূমি অক্ষের এই পাশে দেখাবো, আর যদি ঋণাত্মক মান হয় তাহলে আমরা ভূমি অক্ষের যদি ঋণাত্মক মান পাওয়া যায় তখন ঋণাত্মক মানগুলি আমরা এই পাশে দেখাবো, কারণ এই অংশটুকু হচ্ছে ঋণাত্মক মানের অংশ। তাহলে ভূমি অক্ষের এই অংশটুকু হচ্ছে ধনাত্মক অংশ আর এইটুকু হচ্ছে ঋণাত্মক অংশ। আর লম্ব অক্ষের এই উপরের অংশটুকু হচ্ছে ধনাত্মক অংশ। আমি এখানে তোমাদের 1 2 3 4 পর্যন্ত দাগ কেটে দিয়েছি, তার মানে হচ্ছে এখানে ধনাত্মক মানগুলি
বসাতে হবে বা নির্দেশ করতে হবে। আর নিচের অংশে লম্ব অক্ষের এই নিচের অংশটুকু হচ্ছে ঋণাত্মক মান নির্দেশ করে, অর্থাৎ এখানে আমরা যখন লম্ব অক্ষের ঋণাত্মক মান পাবো এবং ঋণাত্মক মানের ভিত্তিতে যখন আমরা কোনো রেখা অঙ্কন করব, সেক্ষেত্রে আমরা ঋণাত্মক মানগুলো এদিকে নিচে বসাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা সহজে জেনে গেলাম যে আনুভূমিক অক্ষের ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ কোন অংশটুকু, এবং লম্ব অক্ষের ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে আমাদের যে কোনো চিত্র অঙ্কন করতে সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ যদিও এটি বইয়ের কোনো অংশ নয়, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এই চিত্রটি এখানে উপস্থাপন করেছি। তাহলে তোমরা বাকি চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এখন আসো আমরা মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেই রেখা অঙ্কন শিখব। শিক্ষার্থীরা তোমরা খাতা কলম অর্থাৎ পেন্সিল, যখন ইকোনমিক্সের পেন্সিল এবং খাতা নিয়ে বসবে, সাথে সাথে অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে বিষয়টা সহজে বোঝা হয়ে যায় এবং বুঝতে সুবিধা হয় ও মনে থাকে। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে একটি সূচি দেওয়া আছে এবং সূচির ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করা হয়েছে। অর্থাৎ এখানে সূচিতে দেওয়া আছে দ্রব্যের একক এবং মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। এখানে মোট উপযোগ রেখা আমরা অঙ্কন করব। অর্থাৎ তোমাদের এরকম একটি সূচি দেওয়া থাকতে পারে উদ্দীপক আকারে, প্রশ্ন আসতে পারে প্রয়োগে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে সেক্ষেত্রে আমরা এই সূচির উপর ভিত্তি করে কিন্তু মোট উপযোগ রেখা অঙ্কন করব। আমরা সূচিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সূচিতে দ্রব্যের পরিমাণ হচ্ছে সপ্তম একক পর্যন্ত। সপ্তম একক 1 থেকে 7। ধরে নেন 60টি লিচু, কোনো ভোক্তা 60টি লিচু বুক করেছে, তার থেকে প্রাপ্ত মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পরিমাণ এই সূচিতে উপস্থাপন করা হয়েছে। যেমন মোট উপযোগের পরিমাণ, আমরা যেহেতু মোট উপযোগ রেখা অঙ্কন করবো, সেক্ষেত্রে আমরা মোট উপযোগের দিকে খেয়াল রাখবো যে প্রথম এককের ক্ষেত্রে মোট উপযোগ 10 টাকার সমান, দ্বিতীয় একক থেকে 18 টাকার 9, তৃতীয় একক থেকে 24 টাকার সমান, চতুর্থ একক 28 টাকা সমান, পঞ্চম একক থেকে 30, ষষ্ঠ একক থেকে 30 এবং সপ্তম একক থেকে 28। তাহলে শিক্ষার্থীরা আমরা চিত্রে যখন অঙ্কন করব তখন এরকম ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এঁকে নেব। এটি হচ্ছে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। আমরা একটু আগে কিন্তু লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ সম্পর্কে ধারণা লাভ করেছি। আমরা শুধু ভূমি অক্ষের ধনাত্মক অংশ এবং লম্ব অক্ষের ধনাত্মক অংশটুকু এখানে এঁকেছি, কারণ আমাদের মান, আমরা যে মান এখানে রয়েছে সবকটি মান হচ্ছে ধনাত্মক মান, এখানে কোনো ঋণাত্মক মান নেই। তাই আমাদের ওই অংশটুকু ঋণাত্মক মানের অংশের প্রয়োজন নেই। তাই আমরা ধনাত্মক লম্ব অক্ষের ধনাত্মক অংশ এবং ভূমি অক্ষ বা আনুভূমিক অক্ষের ধনাত্মক অংশ নিয়ে চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে দ্রব্যের এককগুলোকে ভূমি অক্ষে দেখাবো, নির্দেশ করব এবং মোট উপযোগকে লম্ব অক্ষে প্রকাশ করব। আর যদি প্রান্তিক উপযোগ আসে তাহলে প্রান্তিক উপযোগকে লম্ব অক্ষে প্রকাশ করা হবে। যেহেতু আমাদের এখানে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব, তাই আমরা লম্ব অক্ষে মোট উপযোগ এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ দেখানো হয়েছে। আমাদের ভূমি অক্ষে আমরা 7টি দাগ কেটে নিয়েছি, অর্থাৎ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম একক পর্যন্ত আমাদের সূচি অনুসারে ভোগের পরিমাণ। তাই 7 পর্যন্ত আমরা এখানে সমান অংশে কেটে নিব। প্রথমে দূরত্বটা যেন সমান হয়, কারণ প্রত্যেকটি এক এক করে গ্যাপ, তাই আমাদের এমনভাবে রেখাগুলি অঙ্কন করতে হবে যেন দূরত্বটা সমান থাকে।
তাহলে দেখো শিক্ষার্থীরা খেয়াল করে যে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান, কারণ পরবর্তী প্রতিটি একক সমান একক কিন্তু প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আরো এক একক করে ভোগ করায় এক্ষেত্রে ডিফারেন্সটা প্রত্যেক ক্ষেত্রেই সমান, তাই এখানে ডিফারেন্স অর্থাৎ এই দূরত্বটা সমান থাকবে। তাহলে আমরা ভূমি অক্ষে দেখালাম ভোগের পরিমাণ, অর্থাৎ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক, সপ্তম একক। আর লম্ব অক্ষে দেখাবো মোট উপযোগ। মোট উপযোগ আমাদের সর্বনিম্ন হচ্ছে 10 আর সর্বোচ্চ হচ্ছে 30। তাহলে 2 2 করে কেটে নিয়েছি। চিত্রটার মানে সুন্দর হওয়ার জন্য 2 2 করে গ্যাপ করে কেটে নেওয়া হয়েছে, যেন প্রত্যেকটি মান সুন্দরভাবে উপস্থাপন করা যায় বা প্রদর্শন করা যায় বা দেখানো যায়, উপস্থাপন করা যায় এবং যেন চিত্রটা সুন্দর আসে। তাই 2 2 করে এখানে আমরা গ্যাপ নিয়ে কেটেছি, কারণ 2 4 6 8 সবকটি মান আমাদের সূচিতে নেই, কিন্তু আমাদের চিত্র সুন্দর করার জন্য কিন্তু এভাবেই চিত্র অঙ্কন করতে হবে। দেখো খেয়াল করে এভাবে কিন্তু প্রত্যেকটা চিত্র অঙ্কন করতে হবে। 8 10 12 14 16 18 এইভাবে কেটে নিব দাগ। 20 22 24 26 28 30 30 পর্যন্ত আমাদের প্রয়োজন, তাই আমরা 30 পর্যন্ত কেটে নিয়েছি। এখন লক্ষ্য করো প্রথম একক থেকে মোট উপযোগের পরিমাণ হচ্ছে 10 ইউটিল বা 10 টাকার সমান। যেমন প্রথম একক থেকে 10, এই দুটোর সমন্বয় সূচক বিন্দু এখানে টি প্রকাশ পাচ্ছে। তাহলে এইটি হচ্ছে এই দুটোর সমন্বয় সূচক বিন্দু। তাহলে এখানে একটি ছোট করে একটি আমরা চিহ্ন দিয়ে দেব, কারণ এটি সমন্বয় সূচক বিন্দু। কিসের সমন্বয়? ভোগের পরিমাণ এবং মোট উপযোগের পরিমাণের সমন্বয় সূচক বিন্দু হবে এই বিন্দু। এটি একটি মোট অর্থাৎ টোটাল ইউটিলিটির একটি বিন্দু, টোটাল ইউটিলিটি রেখার একটি বিন্দু। প্রথম বিন্দু হচ্ছে এই বিন্দুটি, টি বিন্দুটি, এটাই একটি প্রথম বিন্দু। তারপরে দ্বিতীয় পণ্যটি বুক করে মোট উপযোগ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় একক থেকে মোট উপযোগ পাওয়া যাচ্ছে 18। তাহলে আমাদের দ্বিতীয় থেকে আমরা এইভাবে সোজা করে পেন্সিল দিয়ে এঁকে নিব, উপরে যতটুকু 18 হয় তারপর 18 থেকে এভাবে এনে মিলাবো। তাহলে আমাদের দ্বিতীয় বিন্দু পাওয়া গেল। এটি আরেকটি টোটাল ইউটিলিটি রেখা বা মোট উপযোগ রেখার আরেকটি বিন্দু, অর্থাৎ দ্বিতীয় বিন্দু হচ্ছে এই বিন্দুটি। তুমি যে কোনো নাম দিতে পারো, এখানে টি আর দিতে পারো, এখানে দেওয়া হয়নি, তাহলে আমরা ধরে নিলাম মনে করো আর। এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, টিউ রেখার দ্বিতীয় বিন্দু। তৃতীয় একক পণ্য ভোগ করে মোট উপযোগ আসছে 24। একক থেকে আমরা সোজা উপরে উঠে যাব 24 বরাবর এখানে। তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি তৃতীয় বিন্দু, অর্থাৎ টিউ রেখার অর্থাৎ টোটাল ইউটিলিটি রেখার তৃতীয় বিন্দু। চতুর্থ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ হচ্ছে 28। তাহলে চতুর্থ এককের ক্ষেত্রে মোট উপযোগ 28 এই পর্যন্ত এসে থামবে। পরে এদিক থেকে আবার 28 থেকে সোজা করে একটি আগ দিয়ে এখানে আমাদের টোটাল ইউটিলিটির আরেকটি বিন্দু অর্থাৎ চতুর্থ বিন্দু পেয়ে গেলাম। এভাবে প্রত্যেকটি অর্থাৎ ভোগের পরিমাণের সাথে মোট উপযোগের মানের সমন্বয় সূচক বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে আমরা চতুর্থ একক পেয়ে গেলাম। পঞ্চম এককের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবে যে পঞ্চম এককের ক্ষেত্রে মোট উপযোগের পরিমাণ হচ্ছে 30। তাহলে পঞ্চম এককের ক্ষেত্রে মোট উপযোগের পরিমাণ হচ্ছে এই যে 30, এটি আরেকটি বিন্দু। আবার ষষ্ঠ এককের ক্ষেত্রেও কিন্তু মোট উপযোগ হচ্ছে 30। তাই এটি একদম একই রেখায় অবস্থান করছে, অর্থাৎ এটি হচ্ছে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ। এরপর সপ্তম এককের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মোট উপযোগের পরিমাণ 28 কমে গেছে। তাই আমাদের সপ্তম একক থেকে আমরা উপরের দিকে উঠে 28, যে 28 বরাবর যে জি বিন্দু, তাহলে এটা আস্তে আস্তে এইচ বিন্দু থেকে নিচের দিকে চলে আসবে। এখন আমরা যদি টি বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে এরকম একটি রেখা পাওয়া যাবে। রেখাটি হবে প্রথমে ঊর্ধ্বগামী
ঊর্ধ্বগামী হয়ে সর্বোচ্চ হবে, তারপরে আবার নিম্নগামী হবে। নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে সপ্তম এককের ক্ষেত্রে মোট উপযোগ হ্রাস পাচ্ছে, অর্থাৎ 30 ইউটিল থেকে হ্রাস পেয়ে 28 ইউটিল হয়েছে। তাই রেখার আকৃতিটি ঊর্ধ্বগামী হয়ে সর্বোচ্চ, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। নিচের দিকে নামার অর্থই হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, আর উপরের দিকে উঠাই মানে হচ্ছে যে টি বিন্দু থেকে যখন এইচ বিন্দু পর্যন্ত কিন্তু মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এইচ বিন্দুর পর থেকে মোট উপযোগ হ্রাস পাচ্ছে। তাহলে মোট উপযোগ এই রেখা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মোট উপযোগ আস্তে আস্তে বাড়তে থাকে, বেড়ে সর্বোচ্চ হয়, তারপর আস্তে আস্তে কমতে থাকে, কখনো কিন্তু ঋণাত্মক হয় না, কারণ আমাদের মোট উপযোগের কোনো মানই কিন্তু ঋণাত্মক না। এই জন্য আমাদের মোট উপযোগ রেখাটা ঊর্ধ্বগামী হয়ে তারপর নিম্নগামী হয়েছে। এভাবে শিক্ষার্থীরা যে কোনো সূচির মাধ্যমে খুব সহজেই টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগ রেখা অঙ্কন করা যাবে। এরকম মানে শুধু ডিফারেন্স থাকবে, তোমাদের যে কোনো সূচি আসলে ইনশাল্লাহ তোমরা এখন করতে পারবে। তোমরা এই ধরনের সূচি অনেক দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে যে মোট উপযোগ। তাহলে আমরা শিখে গেলাম যে কোনো রেখা অর্থাৎ মোট উপযোগ রেখা অঙ্কন করার সময় মোট উপযোগকে প্রকাশ করতে হবে লম্ব অক্ষে এবং দ্রব্যের ভোগের পরিমাণ প্রকাশ করতে হবে ভূমি অক্ষে। তাহলে তোমাদের এখানে এই টপিক্সের উপর থেকে তোমাদের প্রয়োগের প্রশ্ন আসতে পারে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এখন আসো আমরা কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হয় সেটা সম্পর্কে জানবো, বা প্রান্তিক উপযোগ রেখাটার ধরন বা আকৃতি কিরকম সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে যে আগের সূচিটাই উপস্থাপন করা হয়েছে, শুধু আমরা এখন প্রান্তিক এই দ্রব্যের একক মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ, তাহলে এটা একটি উপযোগ সূচি। এই সূচি থেকে আমরা এখন প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। আমরা এখানে লক্ষ্য করে দেখো যে লম্ব অক্ষ আমরা এখানে লম্ব অক্ষ কিন্তু লম্ব অক্ষে আমরা দেখাবো প্রান্তিক উপযোগ আর ভূমি অক্ষে দেখাবো ভোগের পরিমাণ। এ হচ্ছে আমাদের ভূমি অক্ষ এক্স আর এই হচ্ছে আমাদের লম্ব অক্ষ ওয়াই। যেহেতু লম্ব অক্ষে আমরা প্রান্তিক উপযোগ নির্দেশ করব, কিন্তু লম্ব অক্ষের মান আছে, একটি মান আছে -2, তাই লম্ব অক্ষের নিচের দিকে অর্থাৎ ঋণাত্মক অংশ আমাদের আঁকতে হবে, কারণ আমাদের ঋণাত্মক মান এখানে আছে। আমরা আগেই জেনেছি যে লম্ব অক্ষের ঋণাত্মক অংশ হচ্ছে নিচের অংশটুকু, অর্থাৎ এই শূন্য থেকে কেন্দ্রবিন্দু থেকে নিচের অংশে ঋণাত্মক মান নির্দেশ করা হয়। যেহেতু এখানে ভূমি অক্ষের কোনো মান ঋণাত্মক নেই, এই জন্য আমরা কিন্তু ভূমি অক্ষের ঋণাত্মক অংশ অঙ্কন করিনি। যেহেতু লম্ব অক্ষের মান মাইনাস আসছে অর্থাৎ ঋণাত্মক এসেছে, তাই আমরা লম্ব অক্ষে অক্ষটাকে নিচের দিকে বাড়িয়ে নিয়েছি। তাহলে আমরা প্রথমেই ভোগের পরিমাণগুলো এখানে ভূমি অক্ষে বসিয়ে নিতে হবে। এরকম সমান অংশে 1 2 3 4 5 6 7 কেটে নিলাম এবং দ্রব্যের এককগুলো অর্থাৎ 7 পর্যন্ত লিখে নিবে। তারপর প্রান্তিক উপযোগ হচ্ছে আমাদের সর্বোচ্চ হচ্ছে 10 আর সর্বনিম্ন হচ্ছে -2। তাহলে আমাদের 2 2 করে যদি কেটে নেই তাহলে খুব সুন্দর একটি চিত্র আসবে, বা চিত্রটা দেখতে সুন্দর হবে। এরকম আমাদের ধনাত্মক মান সর্বোচ্চ 10 2 4 6 8 10, আর এদিকে ঋণাত্মক অংশে আমরা মাইনাস অর্থাৎ -2 অর্থাৎ -2 বসাবো। এই যে 0 থেকে নিচের দিকে যে এই অংশটুকু এই সমান, এই দূরত্বটা যেন সমান থাকে এভাবে আঁকতে হবে। তাহলে আমরা এখানে -2 বসিয়ে দিলাম। আমাদের এটি হচ্ছে কিন্তু ভূমি অক্ষ লাইন
আর এই হচ্ছে লম্ব অক্ষ। তাহলে আমাদের প্রথম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হচ্ছে 10। তাহলে প্রথম একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 10। তাহলে আমাদের প্রথম এমইউ রেখার প্রথম সমন্বয়সূচক বিন্দু হচ্ছে এ। এ হচ্ছে এমইউ রেখার প্রথম সমন্বয়সূচক বিন্দু। দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগের পরিমাণ 8। তাহলে দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগের পরিমাণ 8। এখানে এটি হচ্ছে, এই বিন্দুটি হচ্ছে, এখানে আমরা ধরে নিতে পারি বি। এই বিন্দুটি হচ্ছে এমইউ রেখার দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় সমন্বয়সূচক বিন্দু। আবার তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগের পরিমাণ হচ্ছে 6। তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগের পরিমাণ 6। মনে করি আমরা নাম সি। এই সি হচ্ছে তৃতীয় এমইউ রেখার তৃতীয় বিন্দু, তৃতীয় সমন্বয়সূচক বিন্দু। চতুর্থ একক পণ্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হচ্ছে 4। তাহলে আমরা যদি সমন্বয়সূচক বিন্দু বের করি, এই চতুর্থ একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে 4। এভাবে আমরা পেন্সিল দিয়ে এঁকে নিব আরেকটি বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দেই এ বি সি ডি বিন্দু, বা যে কোনো বিন্দু দেওয়া যেতে পারে এখানে। তাহলে আমাদের চতুর্থ সমন্বয়সূচক বিন্দু পেলাম। পঞ্চম এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে 2। এই যে 2, এই আরেকটি এমইউর সমন্বয়সূচক বিন্দু। ষষ্ঠ এককের ক্ষেত্রে দেখো, ষষ্ঠ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কিন্তু 0। তাহলে আমাদের এই হচ্ছে 0, কেন্দ্রবিন্দুটি হচ্ছে 0 মান নির্দেশ করে। তাই ষষ্ঠ এককের মান কিন্তু সমন্বয়সূচক বিন্দু পাওয়া যাবে এই ভি বিন্দু। এখানে বি বিন্দু দেওয়া হয়েছে, তাই বি বিন্দু অর্থাৎ ভূমি অক্ষের উপরে, ভূমি অক্ষের যে কোনো বিন্দু কিন্তু 0 মান নির্দেশ করে। এক্ষেত্রে লম্ব অক্ষের 0 মান নির্দেশ করে। ভূমি অক্ষের যে কোনো বিন্দু লম্ব অক্ষের 0 মান নির্দেশ করে। তাহলে আমরা পেয়ে গেলাম 6টি বিন্দু। এখন সপ্তম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হচ্ছে -2। তাহলে -2, এই সপ্তম একক যেহেতু মাইনাস, তাহলে আমাদের নিচের দিকে যেতে হবে। আর এতক্ষণ কিন্তু আমাদের সব কটা ধনাত্মক মান আসায় আমরা উপরের দিকে সমন্বয়সূচক বিন্দু পেয়েছি। এখন যেহেতু মাইনাস মান এসেছে, তাই আমরা সপ্তম একক থেকে যেহেতু এটা মাইনাস মান, নিচের দিকে গেলেই মাইনাস মানের আন পাবো, অর্থাৎ -2 এর সাথে যোগ করলে পাওয়া যায় এখানে সি বিন্দু। সি বিন্দু হচ্ছে সর্বশেষ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ, অর্থাৎ সপ্তম একক থেকে প্রান্তিক উপযোগ হচ্ছে -2। এখন এই বিন্দুগুলো, অর্থাৎ এই এ বিন্দু, এই বিন্দুগুলো আস্তে আস্তে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে এমইউ রেখা। তাহলে আমাদের চিত্রের এমইউ রেখার প্রকৃতি হচ্ছে বা ধরন হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আমরা টিউ রেখা পেয়েছি ঊর্ধ্বগামী, অর্থাৎ টিউর পরিমাণ, ভুগের পরিমাণ যতই বাড়তে থাকে মোট উপযোগ বাড়তে থাকে, একসময় সর্বোচ্চ হয়, তারপরে নিম্নগামী হচ্ছে। আর এমইউ কিন্তু আমরা সূচিতেই দেখতে পাচ্ছি যে এমইউ দ্রব্যের একক বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। প্রথম এককের ক্ষেত্রে 10, দ্বিতীয় এককের ক্ষেত্রে 8, তৃতীয় এককের ক্ষেত্রে 6, 4 এভাবে হ্রাস পেতে পাচ্ছে। তাই এই চিত্র যখন আমরা এই সূচি অনুসারে চিত্রে এই মানগুলো উপস্থাপন করব, তখন যে রেখা পাওয়া যাবে সেই রেখার আকৃতি হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে রেখা, নিম্নগামী রেখার অর্থই হচ্ছে মান আস্তে আস্তে হ্রাস পেয়ে যাওয়া। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই চিত্রের মাধ্যমে, এরকম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চিত্রের মাধ্যমে সহজে বুঝতে পারি যে মান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম এমইউ রেখা। তোমাদের হয়তো সূচির বর্ণনা দিতে হবে। বর্ণনার ক্ষেত্রে তোমরা লিখতে পারো যে প্রথমে লিখতে হবে যে বিষয়গুলো, যে তুমি ভূমি অক্ষে কি প্রকাশ করছো এবং লম্ব অক্ষে কি প্রকাশ করছো সেগুলো লিখতে হবে। প্রথমে যেমন এরকম ভাবে লিখতে হবে যে চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে যখন প্রান্তিক উপযোগ রেখা নির্দেশ করবে তখন বলবে যে লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হলো। চিত্রে যখন ভোগের পরিমাণ 1, তখন প্রান্তিক উপযোগের পরিমাণ 10 ইউটিল, ফলে তাদের সমন্বয়সূচক বিন্দু এ। আবার যখন ভোগের পরিমাণ
বৃদ্ধি পেয়ে 2 একক, তখন প্রান্তিক উপযোগ 8, এদের সমন্বয় সূচক বিন্দু সি ডি ই এফ যেটাই প্রকাশ করো সেটা। তারপর এভাবে তোমাদের যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলো লিখে যে সর্বশেষ বলতে হবে যে এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে এমইউ রেখা। তাহলে আমাদের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এমইউ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ বুকের সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার কারণে এমইউ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, শিক্ষার্থীরা অবশ্যই ভালো করে বুঝে পড়তে হবে। প্রতি বছর এর উপর ভিত্তি করে অসংখ্য প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, তোমার প্রয়োগের প্রশ্ন, উচ্চতা দক্ষতা প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা ভাষায় আবার এই সূচির ভিত্তিতে চিত্রগুলো অঙ্কন করবে। তাহলে আমরা সহজেই চিত্র অঙ্কন পদ্ধতি শিখে গেলাম। আজকের ক্লাস থেকে ভূমি অক্ষ সম্পর্কে ধারণা লাভ করলাম, লম্ব অক্ষ সম্পর্কে ধারণা লাভ করলাম, এবং কিভাবে রেখা অঙ্কন করতে হয় সেই সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। বাসায়ও প্র্যাকটিস করতে হবে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা টিউ রেখা এবং এমইউ রেখা পেয়ে গেলাম। টিউ রেখা হচ্ছে ঊর্ধ্বগামী হয়ে নিম্নগামী, তারপরে এমইউ হচ্ছে নিম্নগামী রেখা। এখন আসো আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, সেই সম্পর্কটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চিত্রে আমরা এতক্ষণ কিন্তু টিউ রেখা আমরা অঙ্কন করেছি। এই হচ্ছে আমাদের টিউ রেখা। আমরা দেখতে পাচ্ছি টিউ রেখা ঊর্ধ্বগামী হয়ে আস্তে সর্বোচ্চ হয়ে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আর এই হচ্ছে আমাদের এমইউ রেখা। এই রেখার উপর ভিত্তি করে আমরা এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা বিশ্লেষণ করতে পারি। এর আগে আমরা আগের ক্লাসে কিন্তু সূচির মাধ্যমে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটা জেনেছি। যেমন আমরা কিন্তু প্রথম যে সম্পর্কটা, মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগ তখন কি হচ্ছে, কমছে। তাহলে এটি হচ্ছে প্রথম সম্পর্ক, যে মোট উপযোগ যখন প্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। আবার মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন 0। এখানে প্রান্তিক উপযোগ রেখার বিন্দু অর্থাৎ প্রান্তিক উপযোগ। এই পঞ্চম এককের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পঞ্চম এককের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 100 কিন্তু প্রান্তিক উপযোগ হচ্ছে 0। তাই মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ 0। আবার মোট উপযোগ যখন হ্রাস পায়, এই যে এই বিন্দুগুলোতে 100 পরে কিন্তু 90 আছে, অসংখ্য বিন্দু রয়েছে। যখন মোট উপযোগ হ্রাস পেতে থাকে তখন দেখো প্রান্তিক উপযোগ 5-এর পর থেকে কিন্তু ঋণাত্মক হতে থাকে। তাহলে এখানে 3 ধরনের সম্পর্ক আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যে মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগ যখন কমতে থাকে, আবার মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ 0, এবং মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, অর্থাৎ ঋণাত্মক হয়। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তোমরা প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবে, বারবার ক্লাসটা শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের অনুধাবনের প্রশ্ন আসতে পারে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তাছাড়া তোমাদের আগামী ক্লাসের একটি বাড়ির কাজ রয়ে গেল, যে এই সূচি থেকে তোমরা মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবে। এখানে একটি তালিকার মধ্যে লিচুর পরিমাণ দেওয়া আছে, মোট উপযোগের পরিমাণ দেওয়া আছে এবং প্রান্তিক উপযোগের পরিমাণ দেওয়া আছে। তা থেকে তোমরা একটি মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবে। এটি তোমাদের বাড়ির কাজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল।